ইলিশ তো ইলিশই হয়, সে ছোট হোক আর বড় হোক, জাতীয় মাছ বলে কথা। আজকে সকাল সকাল এই ইলিশগুলো নিয়ে আসছে। ইলিশগুলো ছোট ছিল, কিন্তু ছোট হোক বড় হোক, ইলিশ তো ইলিশই হয়, অন্য মাছের সাথে তুলনা হয় না। আসলে মোবাইল খুললেই দেখা যায় ইলিশ মাছ, ইলিশ মাছের দাম কমেছে, দাম কমেছে। আসলে সেটা মোবাইলেই, বাস্তবে নয়। বাজারে গেলে তখন বোঝা যায় বাস্তবে আসলে দামটা বেড়েছে নাকি কমেছে। যেই মাছই খাই না কেন, কয়েকদিন পর ইলিশ মাছ না খেতে পারলে আমার আবার ভালো লাগে না, এটাই হলো সত্যি কথা। আর এই যে ঢাকাতে যতদিন আছি, ইলিশ মাছ কিনতেও ভয় লাগে। কারণ হচ্ছে ইলিশ মাছটা না, অন্যান্য জায়গার ইলিশ মাছটা না আমাদের কাছে ঠিক ভালো লাগে না। বরিশালের ইলিশ মাছ না হলে খেতেই পারি না, কেমন একটা গন্ধ করে, ইলিশ মাছের মতো লাগেই না। তো কী আর করব, সব সময় তো আর বরিশালের ইলিশ মাছ পাওয়া যায় না। মাঝে তো কয়েকদিন অন্য ইলিশ মাছ নিয়ে আসছে, খেতে ভালোও লাগেনি। একদম অনেক রাগ করেছি আমি, কেন এই ইলিশ মাছ নিয়ে আসছে। সে বলল আমি তো চিনতে পারিনি। তো যাই হোক, অনেক দিন পরে বরিশালের আমাদের এলাকার এক মাছওয়ালার কাছ থেকে এই মাছগুলো নিয়ে আসছে। আর উনি বলছে যে 100% এই মাছগুলো আমাদের এলাকারই মাছ। তো ছোটো হইলে সমস্যা নাই, যেহেতু 7টা এলাকার, ছোট হইলেও কোনো ঝামেলা নেই। তো যাই মাছগুলো আমি এত সময় কথা বলতে বলতে প্রথমে আঁশগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে গোটা অবস্থায় ইলিশ মাছটা এভাবে পরিষ্কার করে ফ্রিজে রাখলে পরে রেখে বের করে রান্না করতে অনেকটা সুবিধা হয়। আর ফ্রিজে রেখে যদি বের করে আঁশটা ফেলতে নেয় তাহলে মাছটা নষ্ট হয়ে যায়। অনেক জায়গায় দেখা গেছে মাছটা একটু একদম নষ্ট হয়ে যায়, কষ্ট হয়, করতেও কষ্ট হয়। তার চাইতে আগেই করে রাখা ভালো, করে টোরে রাখলেই ভালো হয়। এভাবে রাখলেই অনেক দিন পর্যন্ত রাখা যায়। তো আমার যদিও অনেক দিন থাকবে না, যেহেতু অল্প কয়টা মাছ। আর মাছের যেই সাইজ, এই মাছগুলো কিন্তু অনেকে একদম গোটা গোটাও রান্না করে খায়, কিন্তু আমি সেরকম করব না, কারণ আমার তো এটা দিয়ে 2 দিন চালাইতে হবে, সেজন্য। আর হচ্ছে নিয়ে আসছে হলো কচুর শাক, ইলিশ মাছের কাঁটা দিয়ে কচুর শাক রান্না করব, এই জন্য কচুর শাকগুলো নিয়ে আসছে। তো কচুর শাকগুলো আমি ভালো করে পরিষ্কার করে দেখে তারপর কেটে নিচ্ছি। আর পাতাগুলো আমি ফেলবো না, পাতাগুলো একবারে নিয়ে নেব, কারণ পাতাগুলো ফেললে একদম অল্প একটু শাক হয়ে যাবে। আর পাতাও ভালোই লাগে, পাতা সহ রান্না করলে খেতে ভালোই লাগে। তো আমি এখন এগুলো আগে কেটে নিচ্ছি, কেটে ধুয়ে তারপরে রাখবো। আসলে সকালবেলায় মাছটা নিয়ে আসছে, সবগুলো কেটে কুটিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে হচ্ছে স্নান করতে যাব। স্নানের পরে মাছ কাটলে একদম যা অবস্থা হয়ে যায়, ভালো জামা কাপড় লাগে, মাছের জল টল আমার একদমই ভালো লাগে না। তো যাই আমার এগুলো কাটা হয়ে গেছে প্রায়। তো সকালবেলা থেকে এই কী রান্না করব টেনশন থাকে একটা। আর এদিকে দেখেন, কচুর শাক কাটাতে আমার হাতের একদম 12টা বেজে গেছে, কালো কালো দাগ হয়েছে। তার অন্যদিকে একটু একটু চুলকাচ্ছেও, এর জন্য আমি একটু লবণ দিয়ে ভালো করে হাতটাকে এভাবে কচলাই নিচ্ছি। যদি কচুর শাক কাটলে কখনো হাত চুলকায়, তাহলে লবণ দিয়ে হাত কচলাই এভাবে হাতটা পরিষ্কার করে ফেললে একদম চুলকানি টুলকানি সব কমে যায়। তো প্রথমে আমি কচুর শাকগুলোকে হচ্ছে একটু ভাপে বসাই দিয়েছিলাম, কোনো জল দিইনি, শুধু কচুর শাকগুলি একটু ভাপাই নিয়েছিলাম। তারপরে কচুর শাকগুলো নামায় রেখে একটু জিরা ফোড়ন দিয়ে তারপরে এই যে পেঁপে দিয়ে ইলিশ মাছটা রান্না করব, তো জিরা ফোড়ন দিয়ে পেঁপেটা ভেজে নিচ্ছি। তো আমি ইলিশ মাছের তেমন কোনো মশলাই দেব না, ইলিশ মাছের ঝোল রান্না করলে তাতে অন্য কোনো মশলা দেই না। আর যদি তাজা তাজা রান্না করি তাহলে মাছটাও ভাজি না, এরকম সাতলাইয়ে রান্না করি। আর অনেক দিন থাকলে তারপরে মাছটা ভেজে রান্না করি। আসলে এভাবে সাতলাইয়ে ইলিশ মাছ রান্না করলে তাহলে ইলিশ মাছটা অনেক টেস্ট হয় খেতে। তো আমি এগুলোরে আগেই একটু লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া, হলুদ দিয়ে মাখায় রাখছিলাম। পেঁপেটা ভাজা হয়ে গেলে মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এভাবে উল্টে পাল্টে কয়েকবার একটু কষায় নেব, বা আমরা সাতলানোও বলি। তো কষাইয়ে নিতেছি, ওই যে দেখেন এইভাবে কড়াইটাকে ধরে এইভাবে করে একটু সাতলাই নেব, এভাবে নিলেই ভালো হয়।
চামচ দিয়ে নাড়তে গেলে দেখা গেছে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার মাছগুলো সাতলানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। ঝোল যতটুকু রাখবো সেই পরিমাণ জল দিয়ে দিয়েছি। তো এইদিকে মাছটা উতলা এসে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কয়েকটা কাঁচামরিচ, যেহেতু আমি সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, আর রান্নাটা হচ্ছে কাঁচামরিচ দিয়েই করবো। আর ইলিশ মাছে খুব একটা ঝাল দিলে ভালো লাগে না। তো কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে আর একটু ঢেকে দিয়েছিলাম। তো আমার ইলিশ হয়ে গেছে রান্নাটা অলরেডি। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামাই নেব। পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা দেখতেছিলাম। আসলে আমি যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করি। আর ইলিশ মাছ রান্নাতে না আমি অন্য কোনো মশলা ইউজ করি না, শুধুমাত্র এই তেল, হলুদ, লবণ, মরিচ এগুলো দিয়েই রান্না করি। তো আমার রান্নাটা হয়ে গেছে, এই যে রান্নাটাকে আমি নামাই নিছি। তো এবার রান্না করব হচ্ছে কচুর শাক। কচুর শাক রান্না করার জন্য প্রথমে কড়াইটা দিয়ে তাতে হচ্ছে একটা মরিচ দিয়ে দিয়েছি, শুকনো মরিচ। তারপরে হচ্ছে মাছের কাঁটা দিয়ে দিয়েছি, মাছের কাঁটাটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু থেতলে করা রসুন। কচুর শাকের সাথে একটু রসুন দিলে ভালোই লাগে। মাছ যদি নাও থাকতো রসুন দিয়েও রান্না করলে ভালো লাগে কচুর শাকটা আমার কাছে। তো এই যে রসুনটা আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব ওই যে আগে থেকে ভাপিয়ে রাখা কচুর শাকটাকে দিয়ে দেব। এবার হচ্ছে আমি এটাকে ভাজতে থাকবো, নাড়াচাড়া করে ভাজতে থাকবো। তো কিছু সময় ভাজার পরে এটাতে যখন কমে আসছে তখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা প্রথমেই দিলেই বেশি হতে পারে, কারণ তখন শাকটা অনেকটা থাকে, আর যখন কমে আসবে তখন যদি লবণটা দেওয়া হয় তাহলে লবণটা বেশি হবে না, তাই কমে আসলেই লবণটা দিলাম। দিয়ে আরও কত সময় ধরে এটাকে ভাজতে থাকবো। আমি কিন্তু এটাতে আর কোনো মশলা দেব না, আর শুধু একটা ভাজা গুঁড়া মশলা দিয়েছিলাম, আর কোনো মশলা দেব না, শুধু লবণ, ভাজা গুঁড়া মশলা। আর আমি কচুর শাকে হলুদ দেই না, কারণ শাকটা যেহেতু সবুজই থাকবে, শুধু শুধু এটাতে হলুদ দেব না। আর এই তো আমার রান্না হয়ে গেছে। ভাত রান্না করেছি, কচুর শাক, মাছের ঝোল, আর সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য একটা সবজি ছিল, সেই সবজিটা থেকে গেছে অনেকটাই, এর জন্য আর কিছু রান্না করলাম না। এই তো ছিল আমার আজকের মেনু। তো আমার ব্লগটা আজকে এই পর্যন্তই ছিল। সবাইকে টাটা, বাই বাই।